আসসালামু আলাইকুম এসএসসি 26 এর পোলাপাইন, কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ইন্তিসার কায়েস, এবং আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো বই পড়া। লিখেছেন প্রমথ চৌধুরী। ভুলেও কেউ প্রথম চৌধুরী লিখে দিও না আবার, ইনার নাম কিন্তু প্রমথ চৌধুরী। আহ নামটা একটু সাবধানে খেয়াল রাখবা, প্রমথ চৌধুরী। বই পড়া, এটা কি? এটা একটা প্রবন্ধ। তোমাদের বইয়ে দুইটা প্রবন্ধ আছে, একটা হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব আর একটা হচ্ছে এই যে বই পড়া। তো আমরা সবাই তো বই পড়ি, হ্যাঁ অবশ্যই বই তো পড়তেছি, কিন্তু গল্প তোমরা এই পড়ালেখার বই বাদে এক্সট্রা কোন বই পড়ছো? কয়টা বই পড়ছো? হাতে গোনা 2-3 জন বাদে কারোরই বই পড়ার স্বভাব তো নাই, সেটা তো জানা বিষয়। তো বই পড়ার যে স্বভাব নাই, কেন নাই? কারণ আমাদের আলটিমেটলি পড়ালেখা করে ইচ্ছা হচ্ছে যে এই 9 to 5 একটা জব করব বা বিসিএস এর পরীক্ষা দিব, ওই তো লাইফ সেটেল করবো। বাট আসলে পড়ার জন্য পড়ি কয়জন? তো এই যে বই পড়ার কি প্রয়োজনীয়তা আছে, এই বিষয়টাই এই গল্পে, সরি এই প্রবন্ধে ফুটে উঠছে। এটা তো গল্প না, এটা প্রবন্ধ, এই প্রবন্ধে ফুটে উঠছে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই প্রমোদ চৌধুরী সম্পর্কে। প্রমোদ চৌধুরী 7ই আগস্ট 1868 সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায়। শিক্ষা জীবন অসাধারণ কৃতিত্বপূর্ণ ছিল। 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান করেন এবং কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় তিনি মনোনিবেশ করেছিলেন। তার সাহিত্যিক ছদ্মনাম কি? ভেরি ইম্পর্টেন্ট, তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। ওকে। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চলতি ভাষারীতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার সম্পাদিত কোন পত্রিকা? এই যে সবুজপত্র পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে ভূমিকা রেখেছিল। এটা চলিত হবে, চলিত ভাষারীতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, সনেট 50 পদচরণ, নীললোহিত, প্রবন্ধ সংগ্রহ ইত্যাদি। প্রমোদ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। এই যে তার যে গ্রন্থগুলো আছে, গ্রন্থগুলোর নাম মাথায় রেখো, গ্রন্থগুলো ইম্পর্টেন্ট আছে। আর তার সাহিত্যিক ছদ্মনাম কি, এটা একটু মাথায় রেখো। এবং তার সম্পাদিত পত্রিকা হলো সবুজপত্র, যেটা বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তন করেছিল। এরপরে আসি আমরা। আচ্ছা, প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধটি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে লেখা হয়েছে। তিনি মনে করেন আমাদের শিক্ষা কেবল ভালো চাকরি পাওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য নয়। শিক্ষার্থীরা নোট মুখস্থ করে পরীক্ষায় পাশ করে ঠিকই, কিন্তু তাদের মনের বিকাশ ঘটে না। প্রাবন্ধিকের মতে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। যে ব্যক্তি শিক্ষিত সেই সশিক্ষিত। সত্যিকারের শিক্ষা চাপিয়ে দেওয়া যায় না। মনের প্রসার ঘটানোর একমাত্র উপায় হলো এই সাহিত্য চর্চা, যা মনের খোরাক জোগায়। তিনি লাইব্রেরি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন, যেখানে মানুষ নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে আনন্দ লাভ করতে পারে। প্রাবন্ধিক বিশ্বাস করেন বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং লাইব্রেরির প্রসার ঘটানো ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। কারণ সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়া মানেই হলো জাতির জীবনী শক্তি নষ্ট করা। আমরা বুঝতে পারলাম এখানে কি বলা হয়েছে। তাহলে চলো মূল গল্পে যাই আমরা। এবার আমরা লাইন টু লাইন মূল গল্পটা দেখি। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। ওকে। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, মানে কেউ নিবে না, কেননা আমরা জাত হিসাবে শৌখিন নই, আমরা জাত হিসাবে আসলে শৌখিন নই। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করার সময় নাই। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণ করাই হয়ে উঠেছে প্রধান সমস্যা। তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে কেবল নিরর্থক এবং নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। মানে আমরা সাহিত্যে যে রস, সাহিত্যের যে আনন্দ, সেটা আমরা বুঝবো না, কিন্তু শিক্ষার জন্য আমরা সবাই সাহিত্য করতেছি। যেমন শিক্ষার জন্য আমরা বই পড়তেছি। কিরকম? আমাদের যে সার্টিফিকেট লাগবে, আমাদের একটা ভালো চাকরি লাগবে, সার্টিফিকেট লাগবে, এর জন্য আমরা পড়ালেখা করতেছি। তারপর কি? আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত, বললাম এটা। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা এবং চোখের জল দুই দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে আর দেখতে পাই না। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, শিক্ষা যে আসলে গুরুত্বপূর্ণ সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু যিনি যাই বলুন
সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নাই। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। কি ভোগের নাই এটা এখন আমরা বলি। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে। আচ্ছা ওটা পরে বলতেছি, আগে একটুকু বুঝি। কি বললো? সাহিত্য চর্চাই শিক্ষার প্রধান অংশ। কিন্তু এটা প্রধান অংশ, কিন্তু এটার কোনো বাজার দর নেই। সাহিত্য পড়ে তুমি কি আসলেই কিছু করতে পারবা? তুমি যদি ২ টা গল্পের বই পড়ো, ২ টা কবিতার বই পড়ো, তুমি তুমি জ্ঞান পাবা, জ্ঞান অর্জন করবা। কিন্তু তুমি পরীক্ষার খাতায় কি খুব বেশি লিখতে পারবা? এটা কি তোমার সার্টিফিকেট দিবে? এটা কি তোমার চাকরি দিবে? না। কিন্তু আসলে এটা জ্ঞান কিন্তু অন্যরকম। এটা জ্ঞান অর্জন করতেছো, কিন্তু তোমার এটা আসলে কোনো বাজার দর নেই। তারপরে বলল এই কারণে ডেমোক্রেসি মানে গণতন্ত্র। গণতন্ত্র কি বুঝে না? এই এখানে বলল ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে। ওই যে ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনই হতে চায় এখন বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরেও দোষগুলোকে ঠিকই আত্মসাৎ করেছি। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্রের মূল ছিল। আব্রাহাম লিঙ্কন যখন ডেমোক্রেসি বা গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন ফর দ্য পিপল, টু দ্য পিপল, বাই দ্য পিপল। মানে দ্য গভর্নমেন্ট যেটা সরকার হবে সেটা এই ৩ টা জিনিসের জন্য হবে। ফর দ্য পিপল মানুষের জন্য, টু দ্য পিপল মানুষের প্রতি, বাই দ্য পিপল এবং মানুষের দ্বারা নির্বাচিত। কিন্তু আসলে এটার উদ্দেশ্য ছিল সবাই যেন সমান হয়। কিন্তু বর্তমানে এমন হইছে যে কে কার চেয়ে বড় বেশি হইতে পারে। যেমন ধরো ও একটা ভালো চাকরি করতেছে, আমাকে ওর চেয়ে বড় হইতে হবে। মানে মানুষ সমান হইতে চায় না, বরং একজন আরেকজনের চেয়ে বড় হইতে চায়। এই যে একটা খারাপ প্রতিযোগিতা, এটাতেই মানুষ এখন মগ্ন হয়ে গেছে। তারপরে কি? আমরা ডেমোক্রেসির গুণ যেটা সকলকে সমান করা, এটা আমরা শিখি নাই, কিন্তু আমরা দোষটা শিখছি। এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। দেখো, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় মানে তুমি একটা খারাপ জিনিস কিন্তু খুব সহজেই আয়ত্ত করতে পারবা, কিন্তু একটা ভালো জিনিস আয়ত্ত করা কিন্তু অত সহজ না। এই কথাটা আসল অর্থে এটা। যেমন ধরো তোমার একটা বেশ খারাপ কিছু বন্ধু আছে, হ্যাঁ? তুমি যদি খারাপ বন্ধুদের সাথে ঘুরো ফিরো, তাহলে দেখবা যে তুমিও আল্টিমেটলি খারাপই হচ্ছ। ওই বন্ধুরা সিগারেট খাচ্ছে, তুমিও যে সিগারেট খাচ্ছ। তো এই টাইপের জিনিস হয়ে যাবে। কিন্তু একজন ভালো স্টুডেন্টের সাথে থাকলেই যে তুমি ভালো হয়ে যাবে এমন কোনো কথা না। হ্যাঁ, সে তোমাকে পরামর্শ দিবে, কিন্তু তোমার সময় লাগবে। তোমার নিজেকে চেঞ্জ করতে হবে। এই কারণেই বলা হয় যে ব্যাধি সংক্রমণ, মানে খারাপ জিনিস যেটা এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। কিন্তু স্বাস্থ্য ছড়ায় না। মানে ভালো জিনিসটা খুব তাড়াতাড়ি ছড়ায় না। তারপরে বলল আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই আমরা সন্দিহান। যারা হাজার খান যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তারা একখানা কাব্যগ্রন্থও কিনতে প্রস্তুত নন। কেননা তাতে ব্যবসায়ের সুসার নেই। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা। মানে এখানে লয়ারদের কথা বলা হচ্ছে। উকিল যারা আছে না, তাদের উকিলদের, যদি তোমার কোনো আত্মীয় উকিল থাকে, তার বাসায় দেখবা পুরা বই দিয়ে ভর্তি। কিন্তু এর মধ্যে গল্পের বই কয়টা বা সাহিত্যের বই কয়টা? শূন্য। সব হচ্ছে তোমার ল রিপোর্ট, ল এর বই, এই টাইপের বই আছে। মানে আমরা পুঁথিগত যে বিদ্যা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু আসলে যে আমরা সাহিত্য চর্চা করবো, পুঁথিগত বিদ্যার বের হয়ে, পুঁথিগত থেকে একটু বের হয়ে যে সাহিত্য চর্চা করব, ২-৩টা কবিতার বই পড়বো, ২-৩টা গদ্য পড়বো, মানে গল্প পড়বো, সেটা আমাদের নাই। আমরা পড়ালেখা করতেছি, টিয়া পাখির মতো আওড়াচ্ছি, আওড়া যে পরীক্ষার খাতায় উল্টাচ্ছি। আলটিমেটলি দিন শেষে কিচ্ছু শিখতেছি আমরা, কিন্তু একটা ভালো সার্টিফিকেট নিয়ে বাইর হয়ে যাচ্ছি। সো এই জিনিসটা এখানে বোঝানো হইলো। তারপরে এই যে বলল নজির না ওরে, এই যে ল যদি আমি এগুলা না ওরে কবিতা আবৃত্তি করি, হ্যাঁ দেখছো কবিতা আবৃত্তি করলে আমার এই মামলা হারতে হবে, উকিলকে মামলা হারতে হবে যদি সেই গল্পের বই পড়ে গিয়া করছে। তো এই কারণে আমরা ওই ধরনের পুঁথিগত শিক্ষার প্রতি বেশি ঝোঁক আমাদের, আমরা সাহিত্য চর্চার প্রতি সন্দিহান। কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। এটাই কিন্তু মহা একটা ভুল। তারপর জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য এই যে, যে এই যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভারও ভবানী, ধনের ভারেও ভবানী, মানে ধনের ভান্ডারও শূন্য। যে জাতি জ্ঞান নাই, সেই জাতির অর্থও নাই, সহজ কথা এটা। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। অবশ্যই মনুষ্যত্ব না থাকলে তো জ্ঞান থাকে না আসলে। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। ঠিক আছে?
এবং মানুষের মনকে সরল, সহজ, সরল, সচল, সরাগ এবং সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন, সত্য, এই সকলের সমবায় সাহিত্যের জন্ম। আচ্ছা, আলটিমেটলি দেখো সাহিত্য জিনিসটা আসলে কি? সাহিত্য কিন্তু একদিনে আসে নাই। আগেকার মানুষ যা দিয়ে আগের মানুষের যে সংস্কৃতি ছিল তারা দিনে যা, যা করতো এই জিনিসটাই কিন্তু তারা সাহিত্যে লিখত। অর্থাৎ দেখো তুমি যদি প্রাচীনকালের পুঁথিগুলা দেখো, লাইক মহাভারত, রামায়ণ এই টাইপের যদি পুঁথি যেগুলা আছে ওগুলা ঘাটো, ওইটা আলটিমেটলি জিনিসটা কিন্তু হ্যাঁ ধর্মীয় জিনিস, বাট ওইখানে কিন্তু মানুষের যে জীবন কাহিনী ছিল সেই জিনিসটাই, এবং প্রত্যেকটা কিন্তু একটা ভালো রকম শিক্ষা বহন করে। তারপরে আমরা যদি আসি, ইভেন আরেকটা যদি আমরা ময়মনসিংহ গীতিকার কথা বলি, ময়মনসিংহ গীতিকার নাম অনেকে শুনো নাই। ময়মনসিংহ গীতিকা হচ্ছে যদি বলি এটা একটা গদ্য সাহিত্য, এবং এটা যদি কেউ শুনে থাকো তাহলে তো জানো। এখানেও দেখবা যে আগেকার গ্রামীণ মানুষ কিভাবে জীবনযাপন করতো সেই জিনিসটাই এখানে উঠছে। সেই জিনিসটাই আলটিমেটলি আমাদের সাহিত্য, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটাই সাহিত্য। তো এই জিনিসটাই বোঝানো হয়েছে এখানে। তারপর কি বলছে, অপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধুমাত্র সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমানকাল সাহিত্যের ভেতরেই সল্লাসে সবেগে বয়ে চলেছে। এই যে আমি যেটা বললাম, মানুষের সংস্কৃতিটাই সাহিত্য, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। তারপরে যদি আসি, অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার কোনো উপায়ন্তর নেই, আমাদের অবশ্যই বই পড়তে হবে। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা যায়, ধর্মের চর্চা মন্দিরের বাইরে করা যায়, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, বিজ্ঞানের চর্চা হয় জাদুঘরে। তাহলে কিসের চর্চা কোথায় আছে দেখো, ধর্মের চর্চা কি বই মন্দিরের বাইরেও করা যায়, ধর্মের চর্চা আমরা সব জায়গায় করতে পারি, কিন্তু দর্শনের চর্চা করতে হলে গুহায়, ধর্মের চর্চা হলে মসজিদে বা মন্দিরে করতে হয়, তারপরে এই যে দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা করতে হয় ঘরে, তারপর বিজ্ঞানের চর্চা করতে হয় কোথায়, বিজ্ঞানের চর্চা হয় যে জাদুঘরে। কিন্তু সাহিত্য চর্চার জন্য আমাদের কি লাগবে, সাহিত্য চর্চার জন্য লাগবে লাইব্রেরি। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, এই লাইনটা অবজেক্টিভ হিসাবে খুব ইম্পর্টেন্ট আসে অনেক সময়। ও চর্চা মানুষ কারখানাতে করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে, সাহিত্যের মাধ্যমে আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। তাই আমাদের বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, যাতে দেশের উপকার হয়, দেশের মানুষ শিক্ষিত হয়, দেশের মানুষ পড়তে পারে, দেশের মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তারপরে আমাদের মনে হয় এ দেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চেয়ে একটু বেশি। কেন কথা বললেন দেখো, এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না সেই বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন, অতএব আমার কথা আমি কৈফিয়ত দিতে বাধ্য। কি বললো, আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন, সেই বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। কি বললো, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, অবশ্যই শিক্ষা কেউ দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, মানে যে সুশিক্ষিত সে অবশ্যই নিজে নিজে শিক্ষিত হয়েছে। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি, এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তারা বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্তই অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথা একেবারেই ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করার নয়, কিন্তু ছাত্রকে অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সম্মান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর বেশি আর কিছুই পারেন না। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করবেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত ও ব্যক্ত করে তোলেন। এই শক্তির বলে যে নিজের মন নিজে গড়ে তোলে, নিজে অভিমত বিদ্যা নিজে এসে অর্জন করে। তো গুরু উত্তর সাধক মাত্র, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই পুরো প্যারাটা কি বলা হলো, বলা হলো এই যে যে আমাদের দেশে কিন্তু বর্তমানে শিক্ষক শিক্ষার্থী কারোরই অভাব নাই, সবাই এখন এক একজন গুরু হয়ে গেছে, সবাই জ্ঞান দিতে পারে।
কিন্তু আমাদের বাবা-মার একটা সমস্যা আছে যে তারা শিক্ষকদের কাছে স্টুডেন্টদের দিয়ে দেয়। কিন্তু দিয়ে তারা নিশ্চিন্ত হয়ে যায় যে শিক্ষক পড়া একদম ওস্তাদ বানায় দিবে। কিন্তু আল্টিমেটলি দেখো জিনিসটা কি হয়? বাবা-মারও কিন্তু দায়িত্ব ছিল যে সন্তানের দেখাশোনা করা। কিন্তু এটা তারা শিক্ষকদের দিয়ে দিল। আর আমাদের দেশের শিক্ষক যারা আছে তারাও কিন্তু খুব বেশি ভালো না। তারাও কিন্তু জ্ঞান দেয় না। শিক্ষকের মূল কাজ ছিল ছাত্রদের জ্ঞান অর্জন করতে সক্ষম করা। কিন্তু তারা ওটা দিচ্ছে না। বরং তারা পুঁথিগত বিদ্যা গিলাচ্ছে। এই নাও নোটস এটা গিলো। ব্যাস এটাই তোমাদের জীবন। এই তো নোটস গিলে পরীক্ষার খাতায় উল্টে দাও। কিন্তু আল্টিমেটলি শিক্ষার নামে কিচ্ছু হচ্ছে না। এটাই হচ্ছে এই কথা এই পুরা লাইনটায় বলা হইছে। কেননা গুরু উত্তর সাধক মাত্র। আমরা গুরু যারা আমরা শিক্ষক আছি আমরা তোমায় জাস্ট দেখায় দিতে পারি যে এই যে হ্যাঁ, এই যে এভাবে পড়তে হবে তোমাদের, এভাবে পড়ে তুমি ভালো করতে পারো। কিন্তু ওই যে গিলায় দেয় যে সকল পীর বা গুরুরা আছে তাদের কাছে যদি স্টুডেন্টরা যায় আল্টিমেটলি পড়াশোনায় কিচ্ছু হচ্ছে না। শুধু প্রত্যেক বছর ভালো রেজাল্ট নিয়ে বাইর হচ্ছে। কিন্তু বাইর হচ্ছে কি? একটা মেশিন বাইর হচ্ছে, একটা রোবট বাইর হচ্ছে। মানুষ ওরা আর থাকতেছে না। কিছু নোটস মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে ওখান থেকে বের হয়ে যাচ্ছে। এরপরে যেটা বলা হইলো, আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। সেখানে শিক্ষকদের ছেলেদের বিদ্যে গেলানো হয়। তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। এর ফলে ছেলের শারীরিক ও মানসিক আ মন্দগ্নি আ শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে আচ্ছা সরি এটা এখানে গ্যাপ হবে একটা। শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে যায় সে এবং হয়ে সে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা পরিষ্কার হই। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা কি করে শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাকেই শিশুর স্বাস্থ্য রক্ষার এবং বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। হ্যাঁ, ঠিক আছে। গরুর দুগ্ধ অবশ্যই অতিশয় উপদেয় একটি পদার্থ, অত্যন্ত ভালো একটা পদার্থ। কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করার শক্তির উপর নির্ভর করে এই জ্ঞান ওই মাতৃকুলের নেই। তাদের বিশ্বাস এ বস্তু পেটে গেলেই উপকার হবে। কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে ব্যাদরা ছেলে সে বিষয়ে আর কোনো বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন ওই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়তে হাত পা ছুটতে শুরু করে তখন স্নেহময়ী মাতা বলেন, "আমার মাথা খাও, মরা মুখ দেখো, এই ঢোক আরেক ঢোক" ইত্যাদি। তো মাতার উদ্দেশ্যে যে খুব সাধু সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান না, বরং ঢকের পর ঢোক তারপর মুখ কিন্তু ঢোকের পর ঢোক তারপর মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। ঢোকের পর ঢোকে তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলে। এখানে এটা এডিটরের ভুলের কারণে এই ঝামেলাটা হচ্ছে। তার মরা মুখ এটা হবে অ্যাকচুয়ালি তার মরা মুখ দেখবার সম্ভাবনা সে বাড়িয়ে চলে। তার মরা মুখ। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিও ওই একই ধরনের। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। কেননা দেহের মৃত্যু রেজিস্ট্রারে রাখা হয়, আত্মার মৃত্যু রাখা হয় না। এই যে এটা খুবই ইম্পোর্টেন্ট একটা লাইন। দেহের মৃত্যু কিন্তু রেজিস্ট্রার হয়, আত্মার মৃত্যু হয় না। তুমি দেখো তুমি কি এই যে পড়াশোনা করতেছো, পড়াশোনা করে তুমি আসলে আনন্দ পাচ্ছ? তুমি নিজের ইচ্ছায় পড়তেছো? তোমাকে আল্টিমেটলি ওই ধরো বাবা-মা চাপ দিচ্ছে, চাপ দিয়ে তোমাকে পড়তে বসাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। মানে বাবা-মা চাপ দিচ্ছে, চাপ দিয়ে পড়তে বসাচ্ছে, এডটেকের চাপ, স্কুলের চাপ, কলেজের চাপ আল্টিমেটলি তোমার মাথা প্রেশার কুকার হয়ে যাচ্ছে। এই জিনিসটাই। মানুষ পড়ায় আনন্দ পাচ্ছে না। এইটা এখানে একটা তুলনা বলল যে মা শিশুকে দুধ খাওয়াচ্ছে ভালো কথা। দুধ অনেক ভালো জিনিস। কিন্তু শিশুর তো হজম করার ক্ষমতা থাকতে হবে রে ভাই। তুমি কন্টিনিউয়াসলি যদি দুধ দিতে থাকো তাহলে তোমার যকৃতে লিভার আছে, লিভার তো নষ্ট হয়ে যাবে। মানুষের উপকারের চেয়ে তখন অপকার বেশি হয়ে যাবে। তেমনি এই যে আমরা যে অনেক সময় অতিরিক্ত চাপ দিয়ে দেওয়া হয় এর ফলে তোমার পড়াশোনা তো কিচ্ছু হচ্ছে না। যা হচ্ছে তোমার এখানে প্রেশার পড়তেছে, তোমার শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি ঘটতেছে। এই কারণেই স্বশিক্ষার উপর এখানে লেখক গুরুত্ব আরোপ করেছেন। এরপরে আসি। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে হওয়া আ উৎফুল সরি অপমৃত্যুতে ব্যথিত হওয়া, ভীত হওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশের যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষাশাস্ত্রে একজন জগৎবিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে, একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে, সে যুগে ফ্রান্স was saved by his idlers অর্থাৎ যারা এই যে
অর্থাৎ যারা পাস করতে পারেন, যারা ব্যাক বেঞ্চার ছিল, তারাই ফ্রান্সকে একসময় রক্ষা করেছিল। কারণ যারা শিক্ষিত ছিল ওরা ওই যে শিক্ষা ছাড়া কিচ্ছু শিখে নাই। তারা ওই যে জাস্ট কয়েকটা বইয়ের পাতা উল্টাইছে, অট্টুকি তাদের জীবন ছিল। এর বাইরে সে কিচ্ছু শিখতে পারে নাই। এই কারণে এখানে বলা হয়েছে যে ফ্রান্স ওয়াজ সেভড বাই হিজ আইডলার্স, অর্থাৎ যারা স্বশিক্ষায় শিক্ষিত হইছে, যারা আসলেই শিক্ষিত হইছে, তারা কিন্তু ঝাঁপায় পড়ছিল ওই ফ্রান্সকে রক্ষা করার জন্য। দেখবা এই যে এই ২৪ যে গণ অভ্যুত্থান হইলো, অনেক সুশীল মানুষ দেখবা ওই বাসায় টেলিভিশন ছেড়েই বসেছিল। কিন্তু আসলে যারা রাস্তায় নামছে, তারা কিন্তু আসলে এই যে দেশটাকে রক্ষা করছে। দেশটাকে একটা স্বৈরশাসনের হাত থেকে রক্ষা করছে। আমরা যুগ, যুগ ধরে এই জিনিসটাই দেখি যে সুশীল যারা আছে, যারা আসলে শিক্ষিত হয় নাই, কয়েকটা পুঁথি আউড়াই যারা সুশীল হইতে পারে, যারা টক শোতে যেয়ে বক্তব্য দিতে পারে, ওরা কিন্তু আসলে শিক্ষিত না। দেশের যখন দরকার তখন তাদের পাওয়া যায় না। কিন্তু দেশের যখন দরকার তখন তাদের পাওয়া যায় যারা স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা নিজে নিজে শিক্ষিত হয়েছে এবং সুশিক্ষিত হয়েছে তারা। এরপরে কি আসি? এর কারণ তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল। নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনোবল বজায় ছিল। তাই স্কুল পালানো ছেলেদের দল থেকে সেই যুগে ফ্রান্সের যত কৃতকর্মা লোক আবির্ভাব হয়েছিল। সে যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই। তবে আমি জোর করে বলতে পারি এই যুগে আমাদের স্কুল কলেজের শিক্ষার যে রীতি, তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট ছিল না, বরং ভালো ছিল। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়রা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। এর জুড়ি আরেকটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গোলা পর্যন্ত গলাধঃকরণ করতে পারে। তারপর একে একে সবগুলো উগলে দেয়। এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গেলা আর উগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিগরের কাছে তা প্রাণান্তর ব্যাপার। অবশ্যই তার জীবনও চলে যেতে পারে। ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক এই যে গুরুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাধঃকরণ করে পরীক্ষার হলে তা উদগীরণ করে দেয়। এজন্য সমাজ তাদের বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে এতে জাতির প্রাণশক্তি বাড়ছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে এটি মারাত্মক। কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের স্বশিক্ষিত হবার সে সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত তারা নষ্ট করে দেয়। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, আপনার বলতে আর বেশি কিছু তার আপনার বলতে নিজের বলতে আর কিছু থাকে না। যদি না তার প্রাণ অত্যন্ত কড়া হয়, যদি সে অত্যন্ত শক্ত না হয়। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জ আ জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। আমি লাইব্রেরি আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে যে এই স্থলগুলো মানে লাইব্রেরি গুলোতে মানুষ স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত অবশ্যই বা যার যেটা ইচ্ছে সে সেটা পড়তে পারে। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুযায়ী মনকে নিজের চেষ্টার রাজ্যে যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজে বর্তমানে আমাদের যে অপকার করছে, সে অপকার প্রতিকারের জন্য শুধু নগরে, নগরে নয় বরং গ্রামে, গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একটি মনের হাসপাতাল। আমাদের মনে এটা হিলিং করে বা আমাদের মনটাকে সুস্থ করে এটি। অথবা আপনারা জিজ্ঞেস করতে পারেন, বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালতি করার বিশেষত প্রাচীন নজির দেখবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না। মুসলমান ধর্মে মানবজাতি ২ ভাগে বিভক্ত। যারা কেতাবী আর আরেকটা হলো যারা তা নয়, মানে কেতাবী নয়। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয়, এ কথা নির্ভয়ে বলা যায়। হ্যাঁ, আমরা বলি মুখে, মুখে সবাই বলতেছি বই পড়া ভালো, সাহিত্য চর্চা ভালো, লাইব্রেরি করা উচিত, লাইব্রেরিতে যেয়ে বই পড়া উচিত, co-curricular activities করা উচিত। বাট করি আমরা কেউই করি না। আল্টিমেটলি ওই আমরা সবাই মুখেই বলি। কাজের বেলায় কেউই করি না এই কাজটা। তো এই কথা নির্ভয়ে বলা যায় আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করে না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন ২ বাধ্য হয়ে অর্থাৎ পেটের দায়। সেইজন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়। কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। সার্থকভাবে এটা লাগে না। বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দেই।
অথচ একথা কেউ অস্বীকার করতে পারবেন না যে জিনিস স্বেচ্ছায় যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনে সন্তোষ নেই। একমাত্র উদরপূর্তিতেই মানুষের সম্পূর্ণ মনোতুষ্টি হয় না। একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষ বাঁচে না। কিন্তু একথা আমরা সকলে মানি না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। খুবই ইম্পোর্টেন্ট কথা। ঠিক আছে, তুমি পেটের দায়ে বই পড়তেছো। কিন্তু আল্টিমেটলি তোমার মনটাকে তো তুমি ধ্বংস করে দিচ্ছ। তুমি মানসিকভাবে কি শান্তিতে আছো? তোমার হ্যাঁ, হয়তো তুমি অনেক সাকসেসফুল হইছো, জীবনে অনেক কিছু করছো। কিন্তু মানসিকভাবে তো তুমি ডিপ্রেশনে আছো। তুমি তো হতাশায় আছো। এই হতাশা থেকেই তো এই যে মানসিক যে ডিপ্রেশন তুমি ভেঙে পড়তেছো, এখান থেকেই তো তোমার মৃত্যুর দিকে আস্তে, আস্তে তুমি এক পা করে এগায় যাচ্ছ। তাই না? এরপরে আসি। দেহ রক্ষা অবশ্য সকলের কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয়। মানব ইতিহাসের পাতায়, পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই সে দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। যে জাতি যত নিরানন্দ সে জাতি ততই নির্জীব। একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সজাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চায় আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা। অতএব কোন নীতি অনুসারেই তা কর্তব্য হতে পারে না। অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। কাব্যামৃত যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, এ কথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই, এ কথাও কিন্তু সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। জাতির আত্মরক্ষার জন্য, জাতীয় আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে স্কুল বই শিক্ষকদের জন্য বই আমাদের টানতে হবে, এই বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলাম। যে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছি কিনা জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে 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 কড়ি লাগাতে হয়। তাহলে এইটাই ছিল আমাদের আজকের বই পড়া গল্প। বই পড়া গল্পটায় মূলত লেখক বোঝানো এখানে সাহিত্য চর্চার যে উপর গুরুত্ব আরোপ করেছেন এই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই গল্পের যে সারসংক্ষেপটাই তোমাদের সৃজনশীল লিখতে সাহায্য করবে। এটা সৃজনশীল গুলো কিরকম থাকবে, সৃজনশীল কিভাবে লিখতে হবে, এটা আমরা ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে দেখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।